প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সকলকে জানাই আমার এনআর টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। আজকে তোমাদের ইংরেজি সাবজেক্টের ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত একটি বিখ্যাত প্রোজ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই পাসিং অ্যাওয়ে অফ বাপু প্রোজটির বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করব। তো এই বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করার পূর্বে তোমাদেরকে একটা বার্তা আমি দিতে চাই। সেটা হচ্ছে আগামী আসন্ন 2026 মাধ্যমিক যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য ইংরেজি সাবজেক্টের উপর সিন আনসিন গ্রামার রাইটিং এবং সমস্ত বিষয়ে আমি সাজেশান আমার এই চ্যানেলে প্রোভাইড করব। তাই তোমাদেরকে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে এই মাধ্যমিক পরীক্ষা 2026 সালের ইংরেজি সাবজেক্টের উপর যে কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। খুব শীঘ্রই আমি সিরিজ অফ গ্রামার ক্লাস আমি শুরু করব। আমার গ্রামারের বিষয়টা হচ্ছে একদম প্রাইমারি লেভেল বলতে একদম বেস লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত সমস্ত গ্রামার আমি লাইন ধরে ধরে এবং ইন ডিটেলস করাবো, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তোমরা যদি আমার এই আলোচনা দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং সেই সঙ্গে যে রাইটিং নিয়ে ছাত্রছাত্রীদের সবচাইতে বেশি ভয়, সেই রাইটিংয়ের সমস্ত টপিকগুলো আমি লাইন ধরে ধরে হাতে কলমে সমস্তটাই বুঝিয়ে দেব, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, লেখিকা হলেন নয়নতারা সিগাল। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই প্রোজটি দশম শ্রেণীর ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত। এই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই প্রোজটিকে 3টে সেকশনে বিভক্ত করা হয়েছে: ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট। আমি ফার্স্ট ইউনিট 1 অর্থাৎ ফার্স্ট ইউনিটের বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করছি। I was having tea at home on the evening of 30 January 1948. আই বলতে এখানে বোঝানো হয়েছে নয়নতারা সিগাল। এখানে মানে লেখিকা নিজেই বলছেন যে আই ওয়াজ হ্যাভিং টি, মানে আমি যখন চা পান করছিলাম, অ্যাট হোম বাড়িতে, অন দ্য ইভিনিং একদিন সন্ধ্যাবেলায়, অফ 30 জানুয়ারি মানে হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখে, 1948 অর্থাৎ লেখিকা নয়নতারা সিগাল বলছেন যে 1948 খ্রিস্টাব্দে সন্ধ্যাবেলায় 1948 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি সন্ধ্যাবেলায় আমি যখন বাড়িতে চা পান করছিলাম, হোয়েন আই ওয়াজ কল্ড, তখন আমাকে ডাকা হয়েছিল, টু বিড়লা হাউসে আমাকে ডাকা হয়েছিল, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, মানে জরুরি একটি টেলিফোন দ্বারা আমাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। তাহলে গোটা মানেটা হচ্ছে এরকম: 1948 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি সন্ধ্যাবেলায় বাড়িতে বসে আমি যখন চা পান করছিলাম, ঠিক সেই মুহূর্তে একটি জরুরিকালীন টেলিফোন দ্বারা আমাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, গান্ধীজিকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছিল যখন তিনি প্রার্থনার মিটিংয়ে বা প্রার্থনা সভায় যখন যোগদান করতে যাচ্ছিল, সেই প্রার্থনা সভায় যোগদান করতে যাওয়ার পথে গান্ধীজিকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। আমি এই খবর শুনে আমি সম্পূর্ণভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিলাম, আমি বোবা হয়ে গিয়েছিলাম। মানে বাপুজির মৃত্যুতে আমার মনটা এতটাই ভারাক্রান্ত হয়েছিল যে আমার কথা বলাটা বন্ধ হয়ে গেছিল। অ্যাজ আই গট ইনটু দ্য কার, আমি তৎক্ষণাৎ সঙ্গে আমি গাড়িতে উঠে আমি বিড়লা হাউসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম।
আই ওয়াজ নাম, নাম শব্দের অর্থ হচ্ছে অসাড় হয়ে যাওয়া। এখানে নয়নতারা শ্রীগাল মানে বাপুজির মৃত্যু অর্থাৎ গান্ধীজির মৃত্যু সংবাদ শুনে মানে এতটাই দুঃখ পেয়েছিলেন, এতটাই ভারাক্রান্ত হয়েছিলেন যে তার গোটা দেহটা যেন অসাড় হয়ে গিয়েছিল, প্যারালাইসিস হয়ে গিয়েছিল, এবং তৎক্ষণাৎ তিনি গাড়িতে উঠে বিড়লা হাউসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. At the Birla House মানে নয়নতারা সিগাল সেই বিড়লা হাউসে পৌঁছে তিনি দেখতে পাচ্ছেন যে সেই বিড়লা হাউসের চারিদিকে গান্ধীজির রিলেটিভস অর্থাৎ গান্ধীজির আত্মীয় স্বজনেরা অ্যান্ড ফলোয়ার্স এবং অনুচর বর্গরা অর্থাৎ শিষ্যরা হ্যাড গ্যাদার্ড তারা কি করেছিল, জমায়েত হয়েছিল রাউন্ড হিজ বডি মানে তার সেই মৃতদেহর চারিপাশে তারা সকলে একসঙ্গে জমায়েত হয়েছিল। তাহলে গান্ধীজির মৃতদেহটাকে বিড়লা হাউসে রাখা হয়েছিল এবং সেই বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয়রা, রিলেটিভস মানে হচ্ছে আত্মীয়রা, অ্যান্ড ফলোয়ার্স, ফলোয়ার্স মানে হচ্ছে অনুচরবর্গ বা অনুসরণকারী অর্থাৎ শিষ্যরা, গান্ধীজির শিষ্যরা এবং আত্মীয় স্বজনেরা তারা সকলে একত্রিত হয়েছিল বিড়লা হাউসে এবং তার সেই মৃতদেহকে ঘিরে, তার সেই মৃতদেহর চারিদিকে তারা সবাই মানে গ্যাদার করেছিল, জমা হয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। সেখানে একটা নীরবতা বিরাজ করছিল ইন দ্য রুম, ঘরের ভিতরে, ঘরের ভিতরে একটা নিস্তব্ধতা বিরাজ করছিল, যেহেতু গান্ধীর মৃত্যুতে সকলেই কিন্তু শোক স্তব্ধ হয়ে পড়েছিল, সকলের মন ভারাক্রান্ত হয়ে গেছিল, এই জন্য সকলে চুপচাপ ছিল। গান্ধীজির মৃতদেহের চারিদিকে তারা দাঁড়িয়েছিল, বসেছিল, এই জন্য ঘরের মধ্যখানটা অর্থাৎ ঘরের মাঝটা ছিল একটা অদ্ভুত একটা নীরবতায় পরিণত হয়েছিল। যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অর্থাৎ মৃত্যুবরণ করেছে, সেই জন্য সকলের অত্যাধিক মন খারাপ হওয়ার জন্য সকলে চুপচাপ গান্ধীজির মৃতদেহের চারিপাশে অপেক্ষা করছিল, এই জন্য সেখানে একটা নীরবতা বা নিস্তব্ধতার পরিবেশ সৃষ্টি হয়েছিল। ওয়ার্ড অফ Word of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. মানে গান্ধীজির অর্থাৎ বাপুজির মৃত্যুর খবর হ্যাড স্প্রেড ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লি মানে দিল্লির মাধ্যমে লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই ওয়াইন্ড, যেমন করে মানে আগুনের শিখাতে বাতাস লাগলে প্রচণ্ড গতিতে সেই আগুনের ফ্লেমগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, মানে এক কথায় বাতাসের দ্বারা আগুনের ফ্লেম বা আগুনের শিখাগুলো যেমন দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে গান্ধীজির মৃত্যুর খবরটা দিল্লির মাধ্যমে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। Sad groups of men and women had collected around Birla House. Sad groups of men and women, শোকাতর পুরুষ এবং মহিলার দল had collected around বিড়লা হাউস, বিড়লা হাউসের চারিদিকে এসে ভিড় করেছিল বা জমা হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো, ওই বিড়লা হাউসের প্রত্যেকটা উইন্ডো, প্রত্যেকটা জানালা দিয়ে ওয়ান কুড সি, একজন দেখতে পাচ্ছিল, এ ব্রাউন ব্লার অফ ফেসেস, মানে ওই জানালার, বিড়লা হাউসের যে জানালা সেই জানালা দিয়ে একজন ব্যক্তি দেখতে পাচ্ছিল প্রত্যেকটা জানালাতে মানে ব্রাউন, ব্রাউন মানে হচ্ছে বাদামি, ব্লার মানে হচ্ছে অস্পষ্ট, ফেসেস মানে মুখমণ্ডল, মানে বাদামি বর্ণের অস্পষ্ট মুখগুলোকে দেখতে পাওয়া যাচ্ছিল। মানে বাইরে অপেক্ষারত সেই সমস্ত মহিলা এবং পুরুষ যারা গান্ধীজির মৃত্যুতে অত্যাধিক ভারাক্রান্ত হয়েছে এবং গান্ধীজিকে শেষ দেখাটা দেখতে এসেছে, তাদের প্রত্যেকের মুখটা কিন্তু উইন্ডো দিয়ে অর্থাৎ বিড়লা হাউসের উইন্ডো দিয়ে দেখা যাচ্ছিল, বাদামি বর্ণের অস্পষ্ট সেই মুখগুলো দেখা যাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না, যেহেতু তাদের মন শোকস্তব্ধ হয়ে উঠেছিল, সেই জন্য তারা সকলেই চুপচাপ ছিল। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে
নীরবতাটা এতটাই ছিল যে মনে হয়েছিল যেন এখানে একটা অপ্রাকৃতিক নীরবতা বিরাজ করছে। ইট ওয়াজ ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল, এবং মনে হচ্ছিল যেন সময় স্তব্ধ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে ফর দোজ ফিউ মিনিটস, কয়েক মিনিটের জন্য। মানে সেখানে এমন একটা অপ্রাকৃতিক নীরবতা বিরাজ করছিল, যেমন মনে হচ্ছিল যেন সময় সময় তো আর থেমে থাকে না, সময় কিন্তু চিরপ্রবাহমান, সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু সেখানে এতটাই একটা অপ্রাকৃতিক নীরবতা বিরাজ করছিল, মনে হচ্ছিল যেন এই সময়টা কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেছিল, দাঁড়িয়ে গেছিল, চুপচাপ হয়ে গেছিল, স্ট্যান্ড করে গিয়েছিল সময়টা। দ্য পিপুল ওয়ার টু স্টান্টেড দ্য পিপুল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং। পিপুল মানে হচ্ছে জনগণ, ওয়ার টু মানে ওরা এতটাই বেশি স্টান্ট হয়েছিল, হতবাক হয়েছিল, টু স্পিক ইন দ্য বিগিনিং, যে তারা প্রথম দিকে কথাই বলতে পারছিল না। অর্থাৎ মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধীর অকাল মৃত্যুতে মানুষরা এতটাই দুঃখ পেয়েছিল, এতটাই শোক স্তব্ধ হয়েছিল, যে খবরটা শোনার পর তারা বিড়লা হাউসে জমায়েত হয়েছিল, এবং প্রথম দিকে তারা এতটাই দুঃখে মুহ্যমান হয়ে গিয়েছিল যেন মুখ দিয়ে তাদের কথা বের হচ্ছিল না, এবং তারা বোবা হয়ে গেছিল, তারা দুঃখে হতবাক হয়ে গেছিল। লেটার দে ক্ল্যামার্ড, পরবর্তীকালে দে ক্ল্যামার্ড শব্দের অর্থ হচ্ছে ডিমান্ডেড লাউডলি, মানে খুব জোরালোভাবে আবেদন করা। তারা কি করছিল পরবর্তীকালে, তারা খুব উচ্চ কণ্ঠে জোরালোভাবে আবেদন করেছিল, ওয়াইল্ডলি বেপরোয়াভাবে, শাউটিং চিৎকার করে, অ্যান্ড ক্রাইং এবং কান্না করে। তাহলে পরবর্তীকালে তারা সশব্দে উচ্চস্বরে জোরালো আবেদন করেছিল, বেপরোয়াভাবে চিৎকার করেছিল এবং ক্রন্দন করেছিল। দে জস্টেল দে জসেল ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তারা ওই মহাত্মা গান্ধীর মৃতদেহটিকে দেখার জন্য তারা এতটাই ব্যাকুল হয়ে পড়েছিল যে তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করেছিল, এবং ধাক্কাধাক্কি এতটাই চরম আকার ধারণ করেছিল, এবং ধাক্কাধাক্কির ফলে একে অপরের পরস্পরের সঙ্গে আঘাত খেয়ে তারা পদপিষ্ট হওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। টু ব্রেক ইনটু দ্য হাউস, এবং সেই ঘরটাকে, সেই বিড়লা হাউসটাকে ভেঙে ভেতরে ঢোকার একটা তীব্র প্রচেষ্টা করেছিল এই জনগণ। এর ফলে অনেকেই পদপিষ্ট হয়েছিল, এবং এর ফলে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়েছিল। একথায় মহাত্মা গান্ধীর মৃতদেহকে দেখার জন্য মানুষ এতটাই উন্মত্ত হয়েছিল, পাগল হয়েছিল, যে তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করেছিল এবং পদপিষ্ট হওয়ার মতো উপক্রম হয়েছিল, এবং সেই বিড়লা হাউসটিকে ভেঙে তারা জোর করে ঘরের মধ্যে প্রবেশ করার একটা চেষ্টা করেছিল। দে কামড এ লিটিল, তারা একটু শান্ত হয়েছিল। কখন? হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন ঘোষণা করা হয়েছিল। অ্যানাউন্সড মানে হচ্ছে ঘোষণা করা। দ্যাট দে উড বি অ্যালাউড, মানে তারা প্রত্যেকেই অ্যালাউড হবে, অনুমতিপ্রাপ্ত হবে, কি টু সি গান্ধী, টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনেরাল। ফিউনেরাল মানে হচ্ছে অন্ত্যেষ্টি প্রক্রিয়া, অর্থাৎ দাহ প্রক্রিয়া। হিন্দু ধর্ম অনুযায়ী মানুষ মারা গেলে তাদেরকে কি করা হয়? পুড়িয়ে গঙ্গাতে বিসর্জন দেওয়া হয়। এটাকে বলা হচ্ছে অন্ত্যেষ্টি প্রক্রিয়া। গান্ধীজির অন্ত্যেষ্টি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে ঘোষণা করা হয়েছিল যে জমায়েতকৃত প্রত্যেকটা জনগণকে মহাত্মা গান্ধীর মৃতদেহকে দেখানো হবে। এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে মানুষ কিছুটা শান্ত হয়েছিল। তারা যে জোর করে ঘরে ভিতরে ঢুকে বিড়লা হাউসকে ভেঙে ধাক্কাধাক্কি করে গান্ধীজির মৃতদেহকে দেখার জন্য যে তীব্র একটা বাসনা তৈরি করেছিল, সেই উত্তেজিত অবস্থা খানিকটা প্রশমিত হয়েছিল যখন ঘোষণা করা হয়েছিল যে প্রত্যেককে, বিড়লা হাউসের বাইরে অপেক্ষাকৃত প্রত্যেককেই মহাত্মা গান্ধীর এই মৃতদেহকে দেখানো হবে। এই ঘোষণাটা যখন করেছিল তখন জনগণ খানিকটা শান্ত হয়েছিল।
When one is faced with the shock of a loved one's death, one whispers, what will become of me now that he has left me? মানে when one is faced, মানে যখন একজন ব্যক্তি মুখোমুখি হয় উইথ দ্য শক, মানে আঘাতের মুখোমুখি হয়। শক মানে হচ্ছে আঘাত পাওয়া। অফ এ লাভড ওয়ান্স ডেথ, মানে কোন একজন ব্যক্তি যখন প্রিয় ব্যক্তি, তার স্বামী বা স্ত্রী যাই হোক না কেন, কোনো প্রিয়জনের মৃত্যুর যখন সম্মুখীন হয়, তখন সে হুইমস্পার। তো হুইমস্পার শব্দের অর্থ হচ্ছে মেক্স লো ক্রাইং নয়েজ, মানে কখনো কখনো একটু নিচু কণ্ঠে কান্না করবে এবং কখনো কখনো প্রচণ্ড জোরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করবে। তাহলে একজন ব্যক্তি যখন তার প্রিয়জনের মৃত্যু ঘটে, তখন সে কি করে, তখন নিচু এবং উঁচু অর্থাৎ ফোপানি ফোপানি ভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে সে কান্না করে। আর কি বলে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট দ্যাট হি হ্যাজ লেফট মি, মানে আমার কি হবে যখন সে আমাকে ছেড়ে চলে গেছে। মানে একজন ব্যক্তি যখন তার প্রিয়জনের মৃত্যু হয়, তখন সে সশব্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করে এবং বলে, হোয়াট উইল বিকাম অফ মি, আমার এখন কি হবে, দ্যাট হি হ্যাজ লেফট মি, যে আমার প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমার কি হবে, এইভাবে কিন্তু কান্না করতে শুরু করে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অব দ্য মর্নিং পিপল। এখানে মর্নিং শব্দের অর্থ হচ্ছে শোকাহত হওয়া, মানে শোকাহত পিপুল, অর্থাৎ গান্ধীজির মৃত্যুতে শোকার্ত যে পিপুল বা মানুষ যারা এই বিড়লা হাউসে জমায়েত হয়েছিল, তাদের সকলের মনের মধ্যে সর্বাগ্যে এই প্রশ্নটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। দিস ওয়াজ শিওরলি, মানে এটা নিশ্চিতভাবে, দ্য কোশ্চেন, এই প্রশ্নটি, আপারমোস্ট মানে সর্বাগ্রে, ইন দ্য মাইন্ড অব দ্য মর্নিং পিপুল, মহাত্মা গান্ধীর মৃত্যুর ফলে শোকার্ত পুরুষ এবং মহিলার দল যারা বিড়লা হাউসে এসে জমায়েত হয়েছিল, তাদের সকলের মনের মধ্যে সর্বাগ্যে এই প্রশ্নটাই জেগে উঠেছিল যে আমাদের প্রিয় বাপ্পু, সে আমাদের ছেড়ে চলে গেছে, এখন আমাদের কি হবে। এক কথায় গোটা ভারতবাসীর কাছে মহাত্মা গান্ধী ছিল নয়নের মণি, তিনি ছিলেন জাতির জনক। এই জাতির জনককে যখন গুলিবিদ্ধ করে হত্যা করে দেওয়া হয়েছে, তখন এই জমায়েত হওয়া সমস্ত মানুষের মনে একটাই প্রশ্ন, যে আমাদের প্রিয় বাপু চলে গেছে, আমাদের কি হবে, আমাদের প্রিয় বাপু আমাদের ছেড়ে চলে গেছে, তাহলে আমাদের কি হবে, এই প্রশ্নটাই সকলের মনের মধ্যে ভেসে বেড়াচ্ছিল। দে লুকড লাইক এ লস্ট চিলড্রেন, এবং তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন হারিয়ে যাওয়া শিশুর মতো কান্না করছে। একটা শিশু যখন হারিয়ে যায়, তখন তার বাবা মাকে পাওয়ার জন্য, তার আত্মীয় স্বজনকে পাওয়ার জন্য যেমন প্রচণ্ড ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করে, তেমনি এই শোকার্ত মানুষের দল গান্ধীজিকে হারিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে সশব্দে কান্না করছিল, যেন মনে হচ্ছিল এরা হারিয়ে যাওয়া শিশু। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, মানে এই প্রশ্নটা আমাদের অনেকের মনের মধ্যেই জেগে উঠেছিল, যারা আমরা গান্ধীজির সঙ্গে ওঠা বসা করতাম, গান্ধীজির সঙ্গে চলাফেরা করতাম, তাদের সকলের মনের মধ্যেই এই প্রশ্নটা জেগে উঠেছিল। স্টিল শকড অ্যান্ড আনবিলিভেবল, আমাদের মনটা তখনও পর্যন্ত দুঃখে মুহ্যমান এবং দুঃখে কাতর। অ্যান্ড আনবিলিভেবল, আমাদের আনবিলিভিং মানে আমাদের মনে হচ্ছিল যেটা আমাদের বিশ্বাস হচ্ছে না, গান্ধীজির যে মৃত্যু, সেই মৃত্যুটা আমাদের কাছে অবিশ্বাস্য। উই লিসেন্ড, আমরা শুনেছিলাম, টু দ্য ব্রডকাস্ট, মানে রেডিওর সম্প্রসারণ শুনেছিলাম, রেডিও সংবাদ শুনেছিলাম। টেলিং দ্য পিপুল অফ ইন্ডিয়া, যে রেডিও সংবাদে ভারতবর্ষের জনগণকে, ভারতবর্ষের পিপুলকে বলেছে দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে ভারতবাসীর তাদের প্রিয় প্রিয় মানে নায়ক, প্রিয় দেশ, মানে স্বাধীনতা সংগ্রামী, জাতির জনক বাপুজি আজ আর নাই, তাকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। এই খবরটা যখন রেডিওতে সংবাদের মাধ্যমে সম্প্রচার করে ভারতবর্ষের জনগণের উদ্দেশ্যে বলছিল যে আমাদের বাপুজি আর নেই,
তখন এই যে খবরটা, এই খবরটা আমাদের মনের মধ্যে অর্থাৎ ভারতীয় জনগণের মধ্যে এতটাই দুঃখ দিয়েছিল, এতটাই কষ্ট দিয়েছিল যে তারা বিশ্বাসই করতে পারছিল না এই খবরটি। এই হচ্ছে মোটামুটি দ্য পাসিং বাপু মানে প্রোজটির ফার্স্ট ইউনিটের বেঙ্গলি অ্যানালাইসিস। এরপরে আমি সেকেন্ড ইউনিট আলোচনা। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। মানে গান্ধীজির ফিউনারাল অর্থাৎ গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া ওয়াজ টু টেক প্লেস মানে অনুষ্ঠিত হওয়ার কথা দ্য ডে আফটার হিজ ডেথ, মানে গান্ধীজির যেদিন মৃত্যু হয়েছিল ঠিক তার পরের দিন গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে সিদ্ধান্ত করা হয়েছিল বা ঠিক করা হয়েছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স, আওয়ার্স মানে হচ্ছে ঘন্টা, আওয়ার্স মানে কয়েক ঘন্টা, মানে একাধিক ঘন্টা, ওই জন্য আওয়ারের সঙ্গে এস যুক্ত করা হয়েছে। তাই বেশ কয়েক ঘন্টা আগে, ইন অ্যাডভান্স মানে কয়েক ঘন্টা আগে থেকে, পিপুল লাইনড দ্য রুট মানে মানুষেরা মানে লাইন দিয়েছিল, সারিবদ্ধভাবে লাইন দিয়েছিল রুট বা রাস্তাতে। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, অর্থাৎ গান্ধীজির ফিউনারাল অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া বা শোভাযাত্রা সম্পন্ন হওয়ার জন্য যে রাস্তার উপর দিয়ে মানে গান্ধীজির শবযাত্রা বা শবদেহকে নিয়ে গিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া দেওয়া হবে, সেই রাস্তাতে আগে থেকে প্রচুর মানুষ, কয়েক ঘন্টা আগে থেকে প্রচুর মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল গান্ধীজির এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করার জন্য। পদ্মমাসী মিসেস নাইডুস ডটার, পদ্মমাসী হলেন মিসেস নাইডুর কন্যা, স্পোক ফর আস অল মানে আমাদের সকলের জন্য বলেছিল, স্পোক মানে হচ্ছে কথা বলা বা আমাদের জন্য বলেছিল, হোয়েন শি সেড সিম্পলি যখন সে সহজ সরলভাবে বলেছিল, উই উইল ওয়াক আমরা হাঁটব, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপ্পু। মানে পদ্মমাসী মিসেস নাইডুর কন্যা সে সহজভাবে বলেছিল আমাদের সকলের জন্য যে আমরা সকলে হাঁটব, ইট ইজ দ্য লাস্ট টাইম এটা হচ্ছে জীবনের শেষ সময়, উই শ্যাল বি ওয়াকিং আমরা বাপুজির সঙ্গে হাঁটব, উইথ বাপু আমরা বাপুজির সঙ্গে হাঁটব, এটাই হবে শেষবারের মতো হাঁটা। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এই হাঁটাটা ছিল খুব যন্ত্রণাদায়ক হাঁটা। অ্যাগোনাইজিং ওয়াক বলা হয়েছে এই কারণে যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী প্রিয় নেতা জাতির জনক মহাত্মা গান্ধী, সেই মহাত্মা গান্ধীকে নাথুরাম গডস নামে একজন ব্যক্তি গুলিবিদ্ধ করে হত্যা করেছেন, এবং তার সেই শোভাযাত্রা অর্থাৎ তার এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য হাজার হাজার মানুষ সে রাস্তাতে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করাটা এবং এই বাপুজির মৃতদেহের সঙ্গে হাঁটাটা ছিল খুবই যন্ত্রণাদায়ক, এই কারণে যে বাপুজির সঙ্গে আর কোনোদিন আর আমরা দেখা করতে পারবো না বা বাপুজির সঙ্গে আর কোনোদিন সাক্ষাৎ হবে না, এটাই হচ্ছে শেষ হাঁটা। এই জন্য এই হাঁটাটা ছিল এমনি সাধারণ হাঁটা নয়, ইট ওয়াজ অ্যান এগোনাইজিং ওয়াক, এটা হচ্ছে এক ধরনের যন্ত্রণাক্লিষ্ট হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ নীরবে নিভৃতে লক্ষ্য করছিল মহাত্মা গান্ধীর, জাতির জনক গান্ধীজির এই শোভাযাত্রা, এই অন্ত্যেষ্টিক্রিয়া যাত্রাকে লক্ষ্য করছিল। বাপু লে অন দ্য ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপুজিকে শোয়ানো ছিল ওপেন ট্রাকে, মানে ফুল আচ্ছাদিত অবস্থায় শোয়ানো ছিল, অর্থাৎ বাপুজির যে মৃতদেহ, গান্ধীজির যে মৃতদেহ, সেই মৃতদেহটা একটা ওপেন ট্রাকের উপরে ছিল এবং সেই মৃতদেহটাকে ফুলের মালা বা ফুল দিয়ে ঢাকা ছিল, ফুল দিয়ে আচ্ছাদন করা ছিল। থাউজেন্ডস অফ পিপুল উইপড, হাজার হাজার মানুষ ক্রন্দন করছিল বা কান্না করছিল, ট্রাইং টু টাচ বাপুস ফিট, এবং সকলেই চেষ্টা করছিল কাঁদতে কাঁদতে, অসহায় ক্লিষ্ট অবস্থায় চেষ্টা করছিল বাপুজির পায়ের শেষ পদধূলিটা নেওয়ার জন্য। বাপুজির
অর্থাৎ গান্ধীজির পায়ের পাতাকে শেষবারের মতো স্পর্শ করার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। থিক মানে হচ্ছে ঘন, ক্রাউড মানে হচ্ছে ভিড়। এটা সম্পূর্ণ অসম্ভব ছিল। টু মুভ, মুভ মানে হচ্ছে চলাফেরা করা, ইন দ্য থিক ক্রাউড ঘন এই ভিড়ের মধ্যে এগিয়ে যাওয়াটা এবং বাপুজির পদস্পর্শ করাটা এটা সম্পূর্ণ অসম্ভব ছিল। তবুও কিন্তু মানুষ শেষবারের মতো সেই চেষ্টাটা করছিল বাপুজির পদস্পর্শ করার জন্য। কারণ এই বাপুজি ছিলেন প্রিয় নেতা, জাতির জনক মহাত্মা গান্ধী এই ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য, মানে এই ভারতবর্ষকে ব্রিটিশ শাসনমুক্ত করার জন্য তার যে অক্লান্ত পরিশ্রম, তার যে নিয়মনিষ্ঠ আদর্শনিষ্ঠ অসহযোগ বা অহিংস আন্দোলন, সেই আন্দোলনের জন্য তিনি আজও ভারতবর্ষের মানে চিরস্মরণীয় হয়ে আছেন। এইরকম একজন প্রিয় নেতাকে গুলিবিদ্ধ করে হত্যা করার জন্য আপামর ভারতবাসী ছিল শোকাতুর, এবং এই শোকাতুর পুরুষ এবং মহিলা এরা শেষবারের মতো এই মহাত্মা গান্ধীর, এই জাতির জনক মহাত্মা গান্ধীর পদস্পর্শ করার জন্য সেই ঘন ভিড়ের মধ্যেও এগিয়ে যাচ্ছিল। যদিও এই ঘন ভিড়ের মধ্যে এগিয়ে যাওয়াটা সম্পূর্ণ অসম্ভব ছিল, কিন্তু তারা তাদের তাদের শেষ প্রচেষ্টা দিয়ে ভিড়ের মাঝে হলেও বাপুজির পদস্পর্শ করার চেষ্টা করেছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. As I moved, যেহেতু আমি moved forward slowly মানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমি ভিড়কে ভেদ করে, ভিড়কে ওভারকাম করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আই আন্ডারস্টুড আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল আমি শুধুমাত্র এই গান্ধীজির মৃত্যুতে মানে শোকার্ত এই সমস্ত মানুষের মধ্যেই ছিলাম না। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। মানে দিস ওয়াজ ইভেন মোর দ্যান মানে এটা আরও অনেক বেশি ছিল। কার চাইতে? দ্য ফিউনারাল প্রসেশন অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য যে শোভাযাত্রা বা মানুষের দল বেরিয়েছিল, সেই শোভাযাত্রা অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার অর্থাৎ ভারতবর্ষের প্রিয় যে নেতা, সেই নেতা মহাত্মা গান্ধীর মানে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য যে হাজার হাজার মানুষ শোভাযাত্রা করছিল, সেই শোভাযাত্রার চাইতে এটা আরও অনেক বেশি ছিল। এটা বলতে কোনটা? যে আমি যে শোকাতর মানুষের মধ্যে মানে আমি হাঁটছিলাম শোভাযাত্রায়, এটা ছিল আরও অনেক বেশি। কোনটা চাইতে? যে এই গান্ধীজির ফিউনারাল অর্থাৎ অন্ত্যেষ্টি প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য যে মানুষ মানে শোভাযাত্রা করছিল, বেরিয়েছিল, তার চাইতে এই সাধারণ মানুষের মধ্যে যে আমি হাঁটছিলাম, এটা ছিল কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি। I was among people for whom walking with Bapu had a special meaning. মানে আমি হাঁটছিলাম যে সমস্ত মানুষের মধ্যে যারা হেঁটেছিল উইথ বাপু, যারা হেঁটেছিল বাপুজির সঙ্গে অর্থাৎ গান্ধীজির সঙ্গে, হ্যাড এ স্পেশাল মিনিং এর একটা বিশেষ অর্থ ছিল। তাহলে আমি হেঁটেছিলাম সেই সমস্ত মানুষের মধ্যে যে সমস্ত মানুষেরা বাপুজির সঙ্গে বিভিন্ন সময় হেঁটেছিল, সেই হাঁটাটা ছিল একটা অসাধারণ তাৎপর্যপূর্ণ এবং এই হাঁটার মধ্যে একটা বিশেষ অর্থ বিদ্যমান ছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. We had walked with Bapu আমরা গান্ধীজি অর্থাৎ বাপুজির সঙ্গে হেঁটেছিলাম। ওভার দ্য রাফ, রাফ মানে হচ্ছে খারাপ বা কর্কশ বা অমসৃণ, অ্যান্ড স্মুথ, স্মুথ মানে হচ্ছে মসৃণ, অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি ভারতবর্ষের সম্প্রতি হিস্ট্রি। অর্থাৎ একসময় ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনাধীন, এই ব্রিটিশ শাসনের
বা ব্রিটিশ অপশাসনের চরম অত্যাচার থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য বহু নেতা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তাদের মধ্যে একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হলেন মহাত্মা গান্ধী। তো সেই মহাত্মা গান্ধী কি করেছে? ব্রিটিশ অপশাসনের হাত থেকে ভারতবর্ষকে উদ্ধার করার জন্য, ভারতবর্ষকে ব্রিটিশ শাসনমুক্ত করার জন্য যে প্রচণ্ড কষ্ট করেছিলেন, সেই কষ্টটাকে বলা হচ্ছে রাফ বা কর্কশ, এবড়ো থেবড়ো, অ্যান্ড স্মুথ। স্মুথ বলতে মসৃণ, বা এই মানে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে এক কথায় ভারতবর্ষকে ব্রিটিশ শাসন মুক্ত করার ফলে যে বর্তমান ভারতবর্ষ বা যে বর্তমান ভারতবর্ষে ইতিহাস পেয়েছি, এটা ছিল খুব স্মুথ এবং মসৃণ। তাই তাই কবি এখানে বলেছেন যে আমরা বাপুজির সঙ্গে হেঁটেছি অনেক মসৃণ, অমসৃণ, মানে সম্প্রতি ভারতের ইতিহাসের পথে। এক কথায় ভারতবর্ষকে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য বহু সংগ্রাম, বহু কষ্ট করতে হয়েছে, এবং যার বিনিময়ে এই স্বাধীন ভারতবর্ষ আমরা পেয়েছি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট, আমরা এটাকে গ্রহণ করতে পারছি না। দ্য ফ্যাক্ট, এই ঘটনাটাকে আমরা গ্রহণ করতে পারছি না। এই ঘটনা বলতে গান্ধীজির গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হওয়ার যে ঘটনা, সেই ঘটনাকে আমরা কিন্তু মেনে নিতে পারছি না। দ্যাট দ্য ম্যান, যে মানুষটি, হু হ্যাড লিড আস, যে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল, ওভার মেনি ডিফিকাল্ট পথস, মানে মানে প্রচুর বিপদ সংকুল পরিবেশে, অনেক মানে কষ্টের সময়ে যে মানুষটি অর্থাৎ নেতা, মানে যে মানুষটি অর্থাৎ মহাত্মা গান্ধী আমাদের নেতৃত্ব দিয়েছিল, সেই মানুষটি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। এই বিষয়টা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, মানে এই গান্ধীজির মৃত্যুটাকে আমরা মেনে নিতে পারছি না। দ্যাট দ্য ম্যান হু লিড আস, যে মানুষটি আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, ওভার মেনি ডিফিকাল্ট পথ, মানে বিভিন্ন বিপদ সংকুল পরিবেশ অতিক্রম করার জন্য, অর্থাৎ পরাধীন ব্রিটিশ শাসনে ভারত, মানে ব্রিটিশদের যে অত্যাচার, সেই অত্যাচারের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য যে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্ব দেওয়ার যে কষ্ট সহিষ্ণু নেতৃত্ব, সেই নেতৃত্বটাকে বোঝানো হয়েছে ডিফিকাল্ট পথ। এক কথায় মহাত্মা গান্ধী মানে কঠোর পরিশ্রম করে এবং বিপদের সময়েও আমাদের পাশে থেকেছে এবং আমাদেরকে নেতৃত্ব দিয়েছে এবং ভারতবর্ষকে শেষ পর্যন্ত ব্রিটিশ শাসন মুক্ত করেছে। এটাকেই এখানে বলা হয়েছে। ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক, সেই বিপদের সময় নেতৃত্ব দেওয়া সেই ব্যক্তিটি, সেই মহাত্মা গান্ধী, নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আর পুনরায় আর আমাদের সঙ্গে কখনো হাঁটবে না। অর্থাৎ তিনি মারা গিয়েছেন, সেই মানুষটি আমাদের সঙ্গে আর কখনোই হাঁটবে না। বাপুজ স্লাইড ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড, মানে গান্ধীজির দেহটা ছিল একটু হালকা পাতলা এবং রোগা, এবং সেই রোগা হওয়ার জন্য বাপুজি কিন্তু খুব সুন্দরভাবে হাঁটতে পারতেন। স্টাফ ইন হ্যান্ড, স্টাফ শব্দের অর্থ হচ্ছে ওয়াকিং স্টিক, মানে হাঁটার সময়তে যে স্টিকের ওপর ভর করে বা স্টিকের সাহায্যে হাঁটা হয়, তাকে বলা হয় স্টাফ। এবং গান্ধীজির হাতে থাকতো একটা লাঠি। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, এবং এই ভারতবর্ষের মানে বৃহত্তর অংশ সে এইভাবে পায়ে হেঁটে কিন্তু সে ভ্রমণ করেছে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, মানে পায়ে হাঁটার মাধ্যমে কিন্তু খুব ধীর গতিসম্পন্নভাবে এগিয়ে যাওয়া যায়। অর্থাৎ যে রাস্তাতে হয়তো কোনো প্লেনে বা কোনো যানে বা কোনো বাসে বা কোনো ট্রেনে যদি যাওয়া হয়, তাতে যে টাইম লাগবে তার চাইতে পায়ে হাঁটলে কিন্তু প্রচুর, মানে তার চাইতে দ্বিগুণ বা 5 গুণ বা 10 গুণ সময় বেশি লাগবে। এই জন্য বলা হয়েছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, মানে পায়ে হেঁটে খুব ধীর গতিসম্পন্নভাবে এগিয়ে যাওয়া যায়, মানে অল্প দূর এগিয়ে যাওয়া যায়। কিন্তু এই পায়ে হাঁটার পিছনে কিন্তু একটা সুবিধাও আছে, সেই সুবিধাটাও এখানে মানে কবি এখানে ব্যাখ্যা করেছেন। কি সুবিধা? ইট ইজ টু থিঙ্ক, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি। এখানে ক্ল্যারিটি মানে হচ্ছে অ্যাবিলিটি টু ক্ল্যারিফাই, থিঙ্ক অ্যাবাউট অর আন্ডারস্ট্যান্ড সামথিং, মানে পায়ে হেঁটে গেলে পারে কোনো বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা করার কিন্তু একটা ক্ষমতা তৈরি হয়। যেমন
আমি যদি এই বেলডাঙ্গা থেকে বহরমপুর আমি যদি পায়ে হেঁটে যাই, তাহলে বেলডাঙ্গা টু বহরমপুর এই যে রাস্তা, এই রাস্তার যে চারিদিক মানে রাস্তার দুই দিকের যে সারাউন্ডিং যে পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে কিন্তু আমার একটা নিখুঁত একটা অভিজ্ঞতা সঞ্চিত হবে। ঠিক সেই জন্য এটা বলা হয়েছে ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, মানে এটা একটা পরিষ্কার চিন্তাভাবনা করতে সাহায্য করবে। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট অ্যারাউন্ড ইউ, এবং তুমি তোমার চারপাশে যে পরিবেশটা থাকবে সেই পরিবেশটা তুমি কি করতে পারবে, খুব মানে খুব কাছে থেকে সেই পরিবেশটাকে খুব কাছে থেকে ক্লোজলি, এবং সেই সারাউন্ডিং সেই পরিবেশটার খুব কাছে থেকে সেই পরিবেশটাকে তুমি পর্যবেক্ষণ করার এবং এনজয় করার বা উপলব্ধি করার একটা সুযোগ তুমি পাবে। ফ্রম স্মল ইনসেক্টস, মানে ছোট ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে টু দ্য হরাইজন ইন দ্য ডিস্ট্যান্স, এবং সুদূর বিস্তৃত সেই যে দিগন্ত রেখা, সেই দিগন্ত রেখা পর্যন্ত তুমি খুব ক্লোজলি অবজার্ভ অর্থাৎ পর্যবেক্ষণ করার একটা সুযোগ পাবে। তাহলে পায়ে হাঁটার সুবিধাটা হচ্ছে এটাই, যে তুমি যদি পায়ে হেঁটে চলো বা কেউ যদি পায়ে হেঁটে চলে, তাহলে এই চলার পথে দুদিকে রাস্তার যে প্রাকৃতিক দৃশ্য, সেই প্রাকৃতিক দৃশ্য খুব ক্লোজলি খুব কাছে থেকে পর্যবেক্ষণ করার সুযোগ পাবে। যেমন ছোট ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে সুদূর বিস্তৃত দিগন্ত রেখা পর্যন্ত তার একটা বিশেষ অবজারভেশন করার সুযোগ পাবে এবং মন দিয়ে সেটাকে উপভোগ করতে পারবে। মোরওভার মোরওভার আরও বেশি, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, মানে সর্বোপরি মানে পায়ে হেঁটে এক জায়গা থেকে আর এক জায়গায় ভ্রমণ করাই ছিল এভারেজ ভারতবাসী অর্থাৎ বেশিরভাগ ভারতবাসীর একমাত্র উপায়। কারণ মোটরযান বা ট্রেন বা অন্য কোনো যানে চড়ার মতো মানে তাদের ফিনান্সিয়ালি অবস্থা ছিল না। সেই জন্য মানে এভারেজ ইন্ডিয়ান, মানে বেশিরভাগ মানে ভারতবাসীর পায়ে হেঁটে এক জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়ার একমাত্র উপায় ছিল পায়ে হেঁটে যাওয়া। ইট রিকোয়ার্ড নো ভেহিকলস এক্সেপ্ট হিজ ওন বডি, এবং এটার জন্য কোনো ভেহিকলস কোনো যানবাহনের প্রয়োজন ছিল না। রিকোয়ার্ড শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন, কোনো যানবাহনের প্রয়োজন ছিল না। এক্সেপ্ট হিজ ওন বডি, শুধুমাত্র তার নিজস্ব বডি বা দেহ ছাড়া, ব্যতিক্রম হচ্ছে তার বডি বা দেহ, সেই দেহ বা বডি ছাড়া কোনো ভেহিকল কোনো যানবাহন কিন্তু প্রয়োজন ছিল না। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং তার এনার্জি ছাড়া আর কোনো কিছুই তার প্রয়োজন ছিল না। শুধুমাত্র শারীরিক এনার্জি বা শারীরিক সক্ষমতা বা শক্তি, এটা থাকলেই পায়ে হেঁটে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই হাঁটার প্রয়োজনীয়তাটাকে সে কিন্তু সাদরে অভ্যর্থনা জানিয়েছিল এবং অন্তর দিয়ে সে গ্রহণ করেছিল। মানে হাঁটার প্রয়োজনীয়তাটা, নেসেসিটিটাকে সে গ্রহণ করতে সক্ষম হয়েছিল। অ্যাজ হি টুক মাস দ্যাট, এবং যেমন সে গ্রহণ করেছিল, মাস অনেক বেশি গ্রহণ করেছিল, দ্যাট ওয়াজ কমন প্লেস। কমন প্লেস মানে হচ্ছে অর্ডিনারি, মানে এক কথায় মহাত্মা গান্ধী সমস্ত কিছু সাধারণ জিনিসকে তিনি অ্যাকসেপ্ট করতেন এবং তার জীবনযাত্রাটা ছিল খুবই সাধারণ মানের। তিনি তিনি আশ্রমে বসবাস করতেন এবং তার খাওয়া দাওয়া ছিল ম্যাক্সিমাম টাইমে ছিল নিরামিষভোজী তিনি ছিলেন। তিনি সবজির ঝোল খেতেন, সাধারণ খাদ্য খাবার খেয়ে তিনি বেঁচে থাকতেন। তাহলে এক কথায় শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা এবং সর্বোপরি মানে ফিনান্সিয়ালি মানে অপচয়ের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সমস্ত সাধারণ জিনিসগুলোকে তিনি কিন্তু গ্রহণ করতেন। অ্যান্ড ট্রান্সফর্মড, এবং রূপান্তরিত করেছিলেন ইট ইনটু এ জয়ফুল ইফোর্ট, মানে এগুলো আনন্দপূর্ণ প্রচেষ্টায় তিনি এগুলোকে রূপান্তরিত করেছিলেন। মানে সমস্ত সাধারণ জিনিস কমনপ্লেস জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করেছিলেন এবং সেগুলোকে তিনি আনন্দপূর্ণ আনন্দপূর্ণ যে ইফোর্ট, আনন্দপূর্ণ প্রচেষ্টাতে সেগুলোকে ট্রান্সফার্ড করেছিলেন, রূপান্তরিত করেছিলেন। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু প্রোস্টির থার্ড ইউনিট শুরু করছি। সাম ডেজ আফটার দ্য ফিউনেরিয়াল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজি's অ্যাসেস টু এলাহাবাদ,
মানে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কয়েকদিন পর এই স্পেশাল ট্রেন, অর্থাৎ একটি বিশেষ ট্রেন টুক গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ, গান্ধীজির চিতাভস্মকে সেই স্পেশাল ট্রেনে করে এলাহাবাদে আনা হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। ডেকড মানে হচ্ছে ডেকোরেশন বা সাজানো। ওই ট্রেনটির, ওই স্পেশাল ট্রেনটির কম্পার্টমেন্টগুলো অর্থাৎ কামরাগুলোকে ফুল দ্বারা ডেকোরেশন করা হয়েছিল বা সাজানো হয়েছিল। পিপুল অন দ্য ট্রেন স্যাং ভজন, মানে ওই ট্রেনে করে যে সমস্ত মানুষেরা আসছিল গান্ধীজির ওই চিতাভস্মকে নিয়ে, তারা কি করছিল? স্যাং ভজন, অর্থাৎ ভজন গান করতে করতে তারা আসছিল। পিপল ডিড নট উইপ এনিমোর ফর they could feel গান্ধীজি's presence amid the flowers and the songs. মানুষ কিন্তু আগের মতো আর কাঁদছিল না, মানে কান্না কিন্তু বন্ধ করে দিয়েছিল, কারণ তারা উপলব্ধি করছিল, তারা অনুভব করছিল গান্ধীজির উপস্থিতি। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, এই ফ্লাওয়ার এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি আছে, সেই জন্য মানুষ কিন্তু আর কান্না করছিল না, তারা কান্না বন্ধ করে দিয়েছিল। অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউড ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, প্রত্যেকটা স্টেশনে, মানে স্পেশাল ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছিল এবং সেই প্ল্যাটফর্মগুলো, মানে যে ট্রেনগুলো যে প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছিল সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে প্রচণ্ড মানুষের ভিড় হচ্ছিল। মানে মহাত্মা গান্ধীর চিতাভস্ম নিয়ে আসছে এবং সেই চিতাভস্ম এবং ফ্লাওয়ারের মধ্যে গান্ধীজির উপস্থিতি আছে, তাই সেই গান্ধীজিকে অভ্যর্থনা জানানোর জন্য হাজার হাজার জনতা কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে ভিড় করছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, গান এবং প্রার্থনার মধ্য দিয়ে এই স্পেশাল ট্রেনটি এলাহাবাদে এসে উপস্থিত হয়েছিল গান্ধীজির চিতাভস্মকে নিয়ে। দ্য অ্যাসেস ওয়ার ইমার্জড মানে হচ্ছে নির্গত করে দেওয়া। অ্যাসেস অর্থাৎ ওই গান্ধীজির ওই চিতাভস্মগুলোকে কি করা হয়েছিল? ইমার্জ করা হয়েছিল, নিশ্চিত মানে নির্গত করা হয়েছিল, অর্থাৎ ঢেলে দেওয়া হয়েছিল। ইন দ্য গঙ্গেজ অর্থাৎ গঙ্গা নদীর ওপর। হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, সেখানে মানে হিউজ ক্রাউড মানে প্রচুর পরিমাণ মানুষ, প্রচুর পরিমাণ জনতা ওই গঙ্গা নদীর ব্যাঙ্কে অর্থাৎ উপত্যকাতে উপস্থিত হয়েছিল। আফটারওয়ার্ডস তারপর উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপরে আমরা সকলেই কিন্তু দিল্লিতে ফিরে এসেছিলাম। মানে গান্ধীজির চিতাভস্মকে মানে এলাহাবাদে গঙ্গাতে বিসর্জন দেওয়ার পর আমরা আবার সকলে কিন্তু দিল্লিতে ফিরে এসেছিলাম। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, মানে লেখক বলছেন যে দিল্লিতে ফেরার পরে আমি অনুভব করেছিলাম অ্যাট সি, মানে আমি অনুভব করেছিলাম আমি যেন মাঝ সমুদ্রের মধ্যে পড়ে গেছি। মানে মাঝ সমুদ্রের মধ্যে পড়লে পারে মানুষ কোনো কুল কিনারা পায় না, কি করবে সে ভেবে পায় না। এখানে আই ফেল্ট অ্যাট সি বলতে বোঝানো হয়েছে আফটার ডেথ অফ মহাত্মা গান্ধী, মানে মহাত্মা গান্ধীর মৃত্যুর পর, মানে লেখক এখন সম্পূর্ণভাবে পারপোসলেস হয়ে গেছে, উদ্দেশ্যহীন হয়ে গেছে, মানে কি করবে সে কোনো কিছু খুঁজে পাচ্ছে না, এটাকেই এখানে বোঝানো হয়েছে। এটা হচ্ছে একটা ইডিয়মেটিক একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে। আই ফেল্ট অ্যাট সির মানে হচ্ছে আফটার ডেথ অফ মহাত্মা গান্ধীর মৃত্যুর পর সমস্ত ভারতবর্ষীর মতো লেখক নিজেও যেন দিশেহারা হয়ে গেছে। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি কখনোই ডাইরেক্টলি বা সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গান টু প্রিজন, জেলখানাতে যাইনি। প্রিজন মানে হচ্ছে জেলখানা বা কয়েদখানা। অ্যাট হিজ কল অফ মেড অ্যানি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এবং তার ডাকে আমি কোনো আত্মোৎসর্গও আমার এই দেশের জন্য আমি করিনি। তাহলে কবি বলছেন বা লেখক বলছেন আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধী, আমি গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি। গান টু প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকে সাড়া দিয়ে আমি তার সঙ্গে জেলখানাতে যাইনি। অর মেড অ্যানি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, অথবা আমার দেশের জন্য কোনো আমি আত্মোৎসর্গ করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোন এবং আমি,
অ্যান্ড আদার ইয়াং পিপল, এবং অন্যান্য যুবক ছেলেরা লাইক মি, আমার মতো, হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, এতদিন পর্যন্ত প্রত্যক্ষ সাক্ষী হয়ে এসেছে। অর্থাৎ গান্ধীজির ক্রিয়াকলাপ এবং তার সংগ্রাম আমার মতো লোকেরা, আমার বোনেরা এবং আমার মতো লোকেরা এবং মানে তরুণ ছেলেরা কি করেছে, শুধুমাত্র প্রত্যক্ষ সাক্ষী হিসাবে মানে চোখ বুজে দেখে এসেছে, কোনো কিছুই করেনি। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু এখনো পর্যন্ত আমি একটা মাঝ সমুদ্রের মধ্যে আমি নিজেকে মনে করছি, কারণ আমি সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে গেছি মহাত্মা গান্ধীর মৃত্যুর পর। গান্ধীজি যখন বেঁচে ছিলেন তখন আমি যেন একটা দিশার মধ্যে ছিলাম, কিন্তু তিনি মারা যাওয়ার পরে আমি সম্পূর্ণ দিশাহীন হয়ে গেছি, হতাশাগ্রস্ত হয়ে গেছি, কি করব আমি ভেবে পাচ্ছি না। এটাকেই বলা হচ্ছে আই ফেল্ট অ্যাট সি। আই ফেল্ট আই হ্যাড গ্রন আপ উইথ এ ম্যাজিক সার্কেল, আমি একটা জাদু বলয়ের মধ্যে কিন্তু আমি বসবাস করেছি বা বড় হয়েছি। কারণ গান্ধীজি যখন বেঁচে ছিলেন তখন মানে তাকে কেন্দ্র করে আমরা সকলে বেঁচে ছিলাম, এবং তিনি যেন আমাদের সামনে চারিদিকে জাদু বলয়ের মতো আমাদেরকে বেষ্টন করেছিলেন। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, এবং বাপুজির অর্থাৎ গান্ধীজির মৃত্যুর সঙ্গে সঙ্গে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড, আমি অনুভব করছি যে আমাদের সেই জাদু বলয়টা অদৃশ্য হয়ে গেছে, ভ্যানিসড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, এবং আমাকে সম্পূর্ণভাবে অসংরক্ষিত করে রেখে গেছে। মানে এতদিন জাদু বলয়ের মাধ্যমে আমি জীবনযাপন করেছি, গান্ধীজি মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই জাদু বলয় ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং আমি এখন নিজেকে অসুরক্ষিত অসুরক্ষিত বলে আমি মনে করছি। উইথ অ্যান ইফোর্ট মানে প্রচণ্ড চেষ্টার দ্বারা, আই রোজড, আমি নিজেকে মানে জাগিয়ে তুলেছি, মাইসেলফ মানে আমাকে জাগিয়ে তুলেছি। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করেছি। তাহলে প্রচণ্ড প্রচেষ্টার মাধ্যমে আমি নিজেকে বুঝিয়েছি এবং নিজেকে জাগিয়ে তুলেছি এবং নিজেকে জিজ্ঞাসা করেছি, হ্যাড বাবুল লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, মানে বাপুজি মারা গিয়েছে এবং বাপুজি বেঁচে ছিলেন এবং মারা গিয়েছে, এর মধ্যে কি কোনো কিছুই তিনি রেখে যাননি? তিনি তার আদর্শকে কি রেখে যাননি? তার আদর্শকে আঁকড়ে ধরে কি আমরা পথ চলতে পারি না? এই জিজ্ঞাসা কবি নিজের মধ্যে নিজেকেই করেছেন। হাউ কুড আই সো ইজিলি লস আওয়ার কারেজ, আমরা কেমন করে আমাদের এই সাহসিকতা আমরা এত সহজে হারিয়ে ফেলতে পারি? হোয়েন হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যখন সে আমাদের মধ্যে নাই, তখন আমি কেমন করে আমাদের এই সাহসিকতাকে হারিয়ে ফেলতে পারি? মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ খুব একটা বেশি দুর্বল নয়। মিলিয়নস অফ পিপুল উড হ্যাভ বিন অর্ডিনারি ফর বাপু, মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাপুজিকে সাধারণ মানুষ হিসাবে মনে করলেও এই হাজার হাজার মানুষ কিন্তু, এই লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাপুজির কাছে সাধারণ মানুষ হিসাবে ছিলেন না। হি ব্রট আউট দেম আউট হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স, মানে এই গান্ধীজি কি করেছিল, এই হাজার হাজার মানে হতাশাক্লিষ্ট দরিদ্র ভারতবাসীকে তাদের উদাসীনতা থেকে বের করে এনেছিল। অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, এবং একজন বা একে অন্যের সাফারিংস বা কষ্টকে মানে উপলব্ধি করার মতো একটা জায়গাতে তাদেরকে মানে জাগিয়ে তুলেছিল। মানে সাধারণ মানুষকে তাদের উদাসীনতা থেকে বার করে এনেছিল, এবং একে অন্যের প্রতি মানে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সাফারিং বা দুঃখ কষ্ট বোঝার মতো একটা মানসিক জাগ্রতা তাদের মধ্যে নিয়ে এসেছিল। হোয়াট ইফ নাও বাপু ইজ গান, বাপু চলে গিয়েছে, তার কি হয়েছে? উই আর স্টিল দেয়ার, আমরা তো এখানে আছি। ইয়াং মানে এই যুবক ছেলেরা, স্ট্রং মানে প্রচণ্ড শক্তি সম্পন্ন এই যুবক ছেলেরা, তারা তো এখানে আছে। অ্যান্ড প্রাউড, এবং আমরা তার জন্য গর্বিত। টু বেয়ার হিজ ব্যানার বিফোর আজ, আমরা তার ব্যানারটাকে আমরা আমাদের সামনে করে বহন করতে পারছি, এর জন্য আমরা গর্বিত। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু মারা গিয়েছে। বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার সেই ভারতবর্ষ কন্টিনিউ মানে সে প্রতিনিয়ত, কন্টিনিউ মানে প্রতিনিয়ত
সবসময় বেঁচে আছে, টু লাইফ বেঁচে আছে ইন হিজ চিলড্রেন, তার শিষ্যদের মাঝে। তাহলে গান্ধীজি মারা গেলেও তার সেই ভারতবর্ষ প্রতিনিয়ত চিরঞ্জীব হয়ে অমর হয়ে বেঁচে আছে তার শিষ্যদের মধ্যে, তার ছেলেদের মধ্যে। এ হচ্ছে মোটামুটি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু প্রোজটির সম্পূর্ণ বেঙ্গলি অ্যানালাইসিস করলাম। তো আজকে আমি এখানে শেষ করছি। তোমাদের কাছে যাওয়ার বেলায় একটাই কথা বলবো, তোমরা যারা আমার এই ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। তা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে এবং সুস্থ থাকবে। বেস্ট অফ লাক এভরিবডি।